প্রত্যেকেই বলে গেছে না যে ঘুমটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষা যখন আসে তখন অনেক অভিভাবক কি করে যে তুই সারাদিন পড়বি, 3-4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাবি। নো, এটা লিখে রাখেন প্রত্যেকেই, পরীক্ষা যখন আসবে তখন ঘুমাইতে হবে বেশি। আমি বলছি লিখে রাখেন, পরীক্ষা আসবে ঘুমাইতে হবে বেশি, এটা 1 নাম্বার। কি কারণে? আমরা যখন কোনো একটা জিনিস পড়ি তখন পড়াটা প্রথমে শর্ট টার্মে থাকে, একটা ছোট্ট বক্সের মধ্যে থাকে। ওই পড়াটা শর্ট টার্ম থেকে লং টার্মে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঘুম। তার মানে পরীক্ষা যত আগায় আসবে তত বেশি পরিমাণ ঘুমাইতে হবে। তাহলে বলেন পরীক্ষার সামনে ঘুমাবো কি বেশি না কম? বেশি, 1 নাম্বার। 2 নাম্বার জিনিস, অনেকেই আছে না পড়তে গেলে কয় যে ভাই পড়া মাথায় ঢুকতেছে না, সহজ বুদ্ধি শিখাই দেই। আপনি একটা কঠিন জিনিস পড়ার আগে, শোনেন, কঠিন জিনিস পড়ার আগে একটু ঘুমাই নেবেন। কয় মিনিট? 5 থেকে 7 মিনিট অ্যালার্ম দিয়ে রাখবেন, ছোট্ট অ্যালার্ম। মানে অ্যালার্মটা হবে মিউজিকটা এমন যাতে পাখির কিচির মিচির, এরকম ভয়ের কিছু না। 5-7 মিনিট ঘুমায় আপনি উঠলেন, উঠার পরে আপনি আবার কিচির মিচিরের একটা অ্যালার্ম দিবেন। অ্যালার্মটা দিবেন 15 থেকে 20 মিনিট এবং টার্গেট নেবেন যে 15-20 মিনিটে এই পড়াটা পড়বো। অবাক হয়ে যাবেন, ব্রেন যখন দেখে যে আগের থেকে আমি টার্গেট ফিক্সড করে দিয়েছি, তখন ব্রেন ওই কাজটাকে সফল করার জন্য খুব দ্রুত ওই পড়াটা কমপ্লিট করবে। এবং পড়াটা যখন কমপ্লিট হয়ে গেল 15-20 মিনিট পরে আবার 5-7 মিনিটের একটা চোখ বন্ধ করে ঘুমাবেন। যে ভাই এটা আবার কেমন কথা? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ঘুমানোর মাধ্যমে পড়াটাকে শর্ট টার্ম থেকে লং টার্ম যে মেমোরি সেন্টার আছে সেখানে রিজার্ভ করবেন। যে কোনো গুরুত্বপূর্ণ পড়া পড়ার আগে একটু ঘুম, তারপরে একটু পড়লেন, তারপরে একটু ঘুম, এটা সবচেয়ে ইফেক্টিভ। পড়াটাকে স্যান্ডউইচের মতো একদম শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে রিজার্ভ করে ফেলে। আরেকটা কাজ করবেন যেটা খুব ইম্পর্টেন্ট, বাড়িতে মধু গ্রামে গঞ্জে পাওয়া যায়, এরকম মধু আছে না? মধু আছে তো? বিজ্ঞানীরা দেখতেছে সারা পৃথিবীতে যতগুলো সুপার ফুড আছে তার মধ্যে যদি 1 নম্বরে রাখি, ব্রেইনের জন্য কাজ করে, রোগের প্রতিরোধ ক্ষমতা করে, তারপরে শরীরের লংজিভিটি বাড়ায়, চেহারা সুন্দর করে। একজন মোটা হইতে চাইলেও মধু খাওয়া যাবে, চিকন হইতে চাইলেও মধু। পার্থক্য কি? আপনি যদি মোটা হইতে চান যে আমি চিকন খুব মোটা হবো, তাহলে ঠান্ডা পানিতে মধু দিয়ে খাবেন। আর যদি কোন যে আমি একটু মোটা সোটা চিকন হইতে চাই, তাহলে গরম পানিতে মধু দিয়ে খাবেন। বিস্ময়কর ব্যাপার। তার মানে মধু যে কোনো লোকের ক্ষেত্রে অসাধারণ। এবং এই মধুর সাথে বাড়িতে যে টক দই পাওয়া যায় না, টক দইতে একটু মধু দিবেন, দেওয়ার পরে যদি ওই খাবারটা খান, ব্রেনটা আপনার হচ্ছে ওই যে ওই সুপারগুলো যেমন একটা জায়গায় একদম আঠা চমৎকারভাবে লাগিয়ে যায়, ঠিক তেমনি করে মধু এবং তার সাথে হচ্ছে টক দই মিক্সড করে যদি খান, পরাটা দেখবেন খুব সুন্দর করে মাথার সাথে একদম লেগে যাবে। তাহলে এইটা খুব একটা ইন্টারেস্টিং খাবার, মধু এবং টক দই। খাইতেও মজা লাগবে, ব্রেইনের জন্য খুব অ্যাক্টিভ হবে। আর একটা জিনিস বলি, অনেকেই পড়ার সময় কি করে, একটানা পড়ে। নো, এই কাজটা করবেন না। পড়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, হাইয়েস্ট একটানা সবচেয়ে যদি বেশি পড়তে মন চায় 25 মিনিট, সবচেয়ে বেশি। যে ভাই এটা হাইয়েস্ট 25 মিনিট, হ্যাঁ 25 মিনিট পড়ার পরে 5 মিনিট 7 মিনিট 10 মিনিটের রেস্ট, তারপরে আবার পড়বেন, আবার 5-7 মিনিটের রেস্ট, আবার পড়বেন, আবার 5-7 মিনিটের রেস্ট, আবার পড়বেন। কারণটা কি? আপনি যদি একটানা 60 মিনিট পড়েন, ধরেন যে একটানা 60 মিনিট পড়ছেন, তাহলে দেখা যাবে আপনি 78-79 লাইনের মধ্যে যে তথ্য আছে সেটা মাথায় আনতে পারবেন। আর যদি আপনি 10 মিনিট পড়লেন 5 মিনিট রেস্ট, 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 তাহলে 1 ঘন্টায় 4টা 10 মিনিট পাইছেন, 4টা 5 মিনিট। 4টা 5 মিনিট চোখ বন্ধ করেছিলেন, একটু বুক ভরে শ্বাস নিছেন, ছাড়ছেন, হাঁটাহাঁটি করছেন, আর 4টা 10 মিনিট ঠিকভাবে পড়ছেন। এই 40 মিনিটে আপনার 107 থেকে 108 লাইনের মধ্যে যে পড়া আছে সেটা মাথায় আসবে। তার মানে আপনি চিন্তা করেন, পড়ার মাঝখানে মাঝখানে তখন আপনি বিরতি দেন, তখন পড়ার যে গতি সেটা বেড়ে যায়। আমরা অনেকেই অভিভাবকরা কয় তুই বারবার উঠিস কেন? অভিভাবকদেরকে জানতে হবে পড়ার কিছু স্মার্ট সিস্টেম আছে। সে যদি একটানা পড়ে তাহলে পড়া খারাপ হবে, আর সে যদি পড়ার মাঝখানে মাঝখানে গ্যাপ দিয়ে পড়ে তাহলে পড়াটা অসাধারণভাবে শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের দিকে কাইলুল্লাহ করতেন না? দুপুরের দিকে দেখা যায় তো একটু চোখ বন্ধ করে ঘুমাই থাকতো, তারপরে উনি উঠতেন। বিজ্ঞানীরা এখন দেখছে ওইটাকে ওরা একটা স্পেশাল নাম দিছে, পাওয়ার ন্যাপ। লাভটা কি? কেউ যদি পড়ার মাঝখানে মাঝখানে পাওয়ার ন্যাপ নেয় তাহলে পড়ার গতি 500% বেড়ে যায়, 500%। তার মানে 5 গুণ পর্যন্ত পড়ার গতিটা বেড়ে যাবে। শুধু তাই না, আপনি একটা ইন্টারেস্টিং জিনিস দেখবেন, আমরা অনেক সময় ইসলামের খুব সুন্দর একটা নিয়ম আছে না, গাছ। আপনি যেই রুমে থেকে পড়েন সেই রুম থেকে যদি গাছ দেখা যায়, ওই রুমে পড়তেছেন, আর একজন আপনি আরেকটা রুমে পড়লেন যে রুম থেকে গাছ দেখা যায় না, যেই রুমে পড়ার সময় গাছ দেখতে পাচ্ছেন সেই রুম থেকে পড়লে পড়ার গতি 225 থেকে 275% বাড়বে।
তার মানে গাছের সাথে আমাদের ব্রেইনের অ্যাক্টিভিটি আছে। কেন? গাছের মধ্যে যে ক্লোরোফিল আছে, সূর্যের আলোর সাথে ক্যালকুলেশন বিক্রিয়া করে যে সে খাবার তৈরি করে, ওইটা আমাদের ব্রেইনের পছন্দ। যে ভাই ওইটা আবার কেমন কথা? হ্যাঁ, ব্রেইন সবচেয়ে বেশি পছন্দ 1 নম্বর হচ্ছে নীল কালার। অনেকে বোধহয় মনে করতেছে ভাই আপনি নীল কালার পরেন, নীল যেটা এটা ব্রেইনের 1 নম্বর পছন্দ। সত্যি কথা বললাম, ব্রেইন সবচেয়ে বেশি পছন্দ করে নীল। এবং এই জন্য আমি কিছুদিন আগে একটা প্রোগ্রামে বলছি যে স্টুডেন্ট সবসময় নীল কালি দিয়ে লিখবে, তার পড়া সবচেয়ে বেশি মনে থাকবে। কেন? কারণ ব্রেইন যেটাকে পছন্দ করে সেটা সহজে রিজার্ভ করবে। এই জন্য যারাই লিখবেন নীল কালি দিয়ে, এবং অনেকে কিন্তু মনে হয় জানে না, বিসিএস থেকে শুরু করে অন্যান্য পরীক্ষায় কিন্তু 2টা কালি ব্যবহারের নিয়ম আছে। একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে ব্লু, মানে নীল। সবুজ দিয়ে লেখা যাবে না, লাল দিয়ে তো টিচার খালি খাতা কাটবে। অন্য 2টা রং বাদে অন্য কোনো রং ব্যবহারের সুযোগ নেই। ভাগ্য ভালো নীলের ব্যবহার করার সুযোগ আছে। নীল কালার দিয়ে লিখবেন, দেখবেন যে পড়াটা আপনার খুব সুন্দরভাবে ব্রেইনে রিজার্ভ হবে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলে রাখি, আপনি যখন পড়া শুরু করবেন না, অনেকের আছে না একটা পড়া খুব ভালো লাগে আরেকটা পড়া খুব খারাপ লাগে, এই 2টাকে একসাথে ম্যাচিং করার বুদ্ধি আছে। যেটা আবার কেমন ভাই? হ্যাঁ, আপনি মনে করেন যে খুব আগেকার দিনে ওই যে হঠাৎ করে কুকুর কামড় দিছে, বলতেছে ভাই ওই যে কলা পড়া খাওয়াবে, খুব তিতা জাতীয় একটা জিনিস, কাজ করবে না, আমি বোঝার জন্য বলতেছি, কলার মধ্যে দিয়ে খাওয়াইতো। ঠিক তেমনি করে যেই পড়াটা সবচেয়ে তিতা পড়া পছন্দ আপনার না, সেটার সাথে একটা মজার পড়া ম্যাচিং করবেন। মানেটা কি? ধরেন আপনার সবচেয়ে ভালো লাগে ধরেন ইংলিশটার সাথে ধরেন যে আপনার খুব খারাপ লাগে জেনারেল নলেজ। ইংলিশ পড়লেন 10-15 মিনিট, তারপরে পড়লেন জেনারেল নলেজ, তারপরে আবার ইংলিশ পড়লেন, আবার জেনারেল নলেজ। তাহলে হবে কি, একটা পছন্দের পড়ার সাথে একটা অপছন্দের পড়া মিক্সচার হবে। আরেকটা জিনিস বলি, প্রত্যেক ঘন্টায় যখন পড়বেন না, প্রত্যেক ঘন্টায় 3 থেকে 5 মিনিট রাখবেন রিভিশন। যা পড়তেছেন প্রত্যেক ঘন্টায় রিভিশন করবেন। যে ভাই এটা আবার কেমন? হ্যাঁ, মূল পয়েন্টগুলো ধরে ধরে রিভিশন করবেন। আমি কিন্তু এখনই রিভিশন করাবো। বলেন তো, ডান হাতে কত ছিল লেখা? কথা কন না কেন? বাম হাতে যোগ করলে কত? 99টা আল্লাহর গুণবাচক নাম। বিয়োগ করলে 63। ইঁদুরের ঘটনা খেয়াল আছে তো? ওই যে ওইখানে টাচ করতেছিল, মজা লাগতেছিল। এইবার দেখেন আপনি একটা জিনিস, এই যে এইখানে যত লোক আছে, যতজন আছে, প্রত্যেকের মাথার মধ্যে কিন্তু একটা নিউরন আছে। প্রত্যেকের মাথার মধ্যে একটা নিউরন আছে। একটা বলতে আমি বুঝাচ্ছি, এখানে 86 বিলিয়ন, মানে 8600 কোটি। এ কিন্তু কবে থেকে এ আসছে জানেন? আজ থেকে 5000 বছরের আগের থেকে সেইখানে আছে। আপনার সামনে যখন একজন লোক আসে না, আপনার ওই ক্যালকুলেশন শুরু করে যে এই লোকটা আমার ভালো চায় না খারাপ চাই, আমার বন্ধু না শত্রু। এসে আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলতেছে, কিন্তু আপনার মন বলতেছে ও আপনার ভালো চায় না। তাহলে বিশ্বাস করেন 95 থেকে 99% ক্ষেত্রে সে আপনার ভালো চায় না। যে এটা কেমন কথা? হ্যাঁ, কারণ আপনার বুদ্ধিতে গুলাচ্ছে না, কিন্তু ও তো 5000 বছর থেকে ও বংশ পরম্পরায় মানুষের বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু দেখেও ক্যালকুলেশন করে সুপার কম্পিউটার পাবে না, কিন্তু সে আপনাকে দেখাই দিবে যে এটা ঠিক, এটা বেঠিক। বুঝতে পারছেন আমার কথা আমি কি বলছি? খুবই ইম্পর্টেন্ট এই জিনিস। তাহলে আপনি মনের মধ্যে শয়তানি নিয়ে যদি একজনের সামনে যান, যে যদি বলেন যে ভাই তুমি হচ্ছে যে আজকে একটু খাবার খাও, কিন্তু আপনি মনের মধ্যে চাচ্ছেন যে না, না খাইলে ভালো। অনেকের বাসায় আছেন না, যাওয়ার পরে দেখবেন যে বলছে ভাই খাও বলতেছে, কিন্তু আপনার একটু হেজিটেশন লাগতেছে। তাহলে বিশ্বাস করেন সে মন থেকে চাচ্ছে না। আবার কারো বাসায় গেলেন, কিছুই বলতেছে না, খাইলে খাও না খাইলে নাও, কিন্তু আপনি দেখবেন খুব ফ্রেন্ডলি, খেয়ে ফেলছেন, ভালো লাগতেছে। তার মানে মনের এই যে ফিলিংসটা, এইটা ব্রেইনের 5000 বছরের অভিজ্ঞতা, এবং ওইটা সে ক্যালকুলেশন করে ওই অনুযায়ী সে হচ্ছে সাজায় ফেলে। এবং এই কারণে মনের যে সাথে যে কানেকশনটা যখন তৈরি হবে, তখন আপনার যে কোনো জিনিসে আপনি অসাধারণ হবেন। যে ভাই মনের কানেকশন আবার এটা তৈরি করে, এটার বুদ্ধিটা কি বুঝাচ্ছি। রাতে ঘুমানোর আগে, আচ্ছা এখানে স্টুডেন্ট যারা আছেন, প্রত্যেকে একটা বুদ্ধি শিখাই দেয়, একদম অসাধারণ হইতে পারবেন। সেটা কি জানেন? রাতে ঘুমানোর আগে ধরেন যে একজন বলল যে তখন বিজনেসম্যান হবে। তুমি বিজনেসম্যান হবা এটা ঠিক না, তুমি বিজনেসম্যান হয়ে গেছো এটা চিন্তা করবা। যে ভাই এটা আবার কেমন কথা? হ্যাঁ শুনেন, যে যেটা হইতে চায় সেইটা হয়ে গেছে সেইভাবে চিন্তা করবে। মানেটা কি? রাতে ঘুমানোর আগে ধরা যাক একজন যে সে ডক্টর হইতে চায়, সে চিন্তা করে আমি ডক্টর হয়ে গেছি। ডক্টর হয়ে যাওয়ার পরে আমি আমার ফ্যামিলির জন্য এরকম উপকার করতেছি, আমার পাড়া প্রতিবেশীর জন্য এটা, আমার জীবনটা এরকম হয়েছে। প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে 5-7 মিনিট সে চিন্তা করবে, সকালে ঘুম থেকে উঠে সে চিন্তা করবে। কেউ একজন ধরা যাক যে ম্যাজিস্ট্রেট হইতে চায়, সে তাহলে চিন্তা করবে যে আমি রাতে ঘুমানোর আগে ম্যাজিস্ট্রেট হয়ে গেছি, ম্যাজিস্ট্রেট হয়ে আমি এরকম অন্যায় প্রতিরোধ করবো, চোর বাটপাদের ধরলে হচ্ছে তাদের শাস্তি দিব। আবার অনেকে চিন্তা করে কি, ম্যাজিস্ট্রেট হওয়ার পর দেখে দিব আমরা মাস্তানি। নো, এই শয়তানি চিন্তা করলে কিন্তু ব্রেন তখন ঠিকভাবে কাজ করবে না। তার মানে আপনি যেই জিনিসটা হইতে যাবেন, ব্রেইন তখনই আপনাকে হেল্প করবে যখন সেটা মানুষের উপকারের জন্য হবে, তখন সে আপনাকে সবচেয়ে বেশি সঠিকভাবে পথ দেখাবে।
আচ্ছা, এই পৃথিবীতে পানি কত পার্সেন্ট বলেন তো? 100%-এর মধ্যে পানি কত পার্সেন্ট? 70%। কোরআনের মধ্যে সমুদ্র শব্দটা 32 বার আসছে, 32। এবং এই যে মাটি আছে না, স্থলভাগ, এইটা আসছে, এই যে জিনিসটা আছে এইটা আসছে 13 বার। 32 আর 13 যদি পার্সেন্টেজ করেন তাহলে দেখা যায় যে সমুদ্র জিনিসটা 71%, আর ভূমি যে জিনিসটা এটা 28 থেকে 29%। তার মানে পৃথিবীতে সমুদ্র কত পার্সেন্ট, পৃথিবীতে মাটি কত পার্সেন্ট, এইটার ক্যালকুলেশন সহ আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিছে। বুঝতেছেন না? বুঝেন নাই? অনেকের মাথায় আসেন, আমি কি বলছি ক্লিয়ার করি। আচ্ছা বলেন তো, খুব সহজ জিনিস, ফেরেশতা আর শয়তান এরা কি বন্ধু না শত্রু? হ্যাঁ, ফেরেশতা আর শয়তান একসাথে একসময় ছিল, ইবলিস শয়তান, কিন্তু ফেরেশতা আর শয়তান ধরেন যে শত্রু। কোরআনে ফেরেশতা শব্দটা যতবার আসছে শয়তান শব্দটা ঠিক ততবার আসছে। ফেরেশতা শব্দটা 88 বার আসছে, শয়তান শব্দটা 88 বার। কেন বলতেছি সেটা একটু বলি। এই যে আপনার যে এআই টেকনোলজি আসছে না, তাকে কোরআনের সবগুলো তথ্য দিয়েছে। এই যে আমি যে তথ্যগুলো দিলাম এরকম তথ্যগুলো দিয়েছে, দিয়ে বলছে যে তোমার মতো বুদ্ধিমান যে তুমি এখন ক্যালকুলেশন করে বলো যে এইরকম কোরআন শরীফের মতো একটা বই যদি সব মানুষজন মিলে একসাথে চেষ্টা করে কতদিনে বানাইতে পারবে, তোমার একটা আইডিয়া কি? তা সে সবগুলো ক্যালকুলেশন করে 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 যেই সংখ্যাটা দিছে এটা শুনলে তো আপনি মানে মিলাইতে পারবেন। আমি আপনার তারপর একটা আইডিয়া দেই। 1 লক্ষ কোটি বছর, বুঝেন নাই? মনে করেন যে আপনার 100 বছর, 1000 বছর, 10,000 বছর, 1 লক্ষ বছর, 10 লক্ষ বছর, 1 কোটি বছর, এরকম করে 10 কোটি বছর, 100 কোটি বছর, 1000 কোটি বছর, 10,000 কোটি বছর, 1 লক্ষ কোটি বছর। 1 লক্ষ কোটি বছরকে বলে হচ্ছে 1 ট্রিলিয়ন, 1 লক্ষ কোটি। এইরকম 10 লক্ষ মানে এইরকম 10 মিলিয়ন 1 লক্ষ কোটি লাগবে, মাথার মধ্যে ঢুকবে না। তারপরে সে লিখে দিয়েছে এটা মানুষের পক্ষে বানানো অসম্ভব। আমি এই কথাটা কেন বলি সেটাকে বুঝতে হবে। কোরআন যে আল্লাহ বানিয়েছে এটা যখন আপনি বুঝবেন, তারপরে ওর নিয়মগুলো যখন আপনি ফলো করবেন তখন মজাটা পাবেন। কীরকম দেখেন, নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা সবাই পড়ি না? এই কথা বলেন না কেন, সূরা ফাতিহা পড়ি না? প্রত্যেকটা অধ্যায়ের একটা সূরা ফাতিহা আছে। যে ভাই এটা আবার কেমন কথা? আপনি যখন প্রত্যেকটা অধ্যায় পড়তে যাবেন একটা চ্যাপ্টার, ওই চ্যাপ্টারের সবচেয়ে সূরা ফাতিহা মানে ওই চ্যাপ্টারের সারাংশ। প্রত্যেকটা চ্যাপ্টারের 15-20% অংশ আছে, যেই অংশটা হচ্ছে সবচেয়ে দরকারি সেইটা আগে পড়ে ফেলবেন এবং ওই 15-20% অংশ বারবার রিভাইজ করবেন। আর বাকি যে 80-85% অংশ আছে সেইখান থেকে প্রশ্ন হঠাৎ করে আসে, সেইটা মাঝে মধ্যে অল্প অল্প করে পড়বেন এবং 15-20% যেইখান থেকে প্রশ্নটা হবে সেইটা বারবার রিভিশন দিবেন। কতবার রিভিশন দিবেন? একটা ফর্মুলা শিখাই দিই। প্রথম যেই পড়লেন প্রত্যেক ঘন্টায় তো 2-3-5 মিনিট রিভিশন, রাতে ঘুমানোর আগে রিভিশন। তার মানে আজকে পড়ছেন 1 নম্বর দিন, আজকে রাতে ঘুমানোর আগে রিভিশন দিয়েছেন। তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে একবার রিভিশন দিবেন একটু 10-5 মিনিট। 2 নম্বর দিন গেল, 3 নম্বর দিনে রাতে ঘুমানোর আগে রিভিশন দিবেন। তারপরে 7 নম্বর দিনে রিভিশন দিবেন, তারপরে 14 নম্বর দিনে রিভিশন দিবেন। তাহলে বলেন তো, প্রথমে 1 নম্বর দিন, তারপরে কয় নম্বর দিন? এই কথা কন না কেন? 3 নম্বর, তারপরে 7, তারপরে 14। তার মানে 1 নম্বর দিনে রিভিশন, 3 নম্বর দিনে রিভিশন, 7 নম্বর দিনে রিভিশন, 14 নম্বর দিনে রিভিশন। আচ্ছা, পেটের অপারেশন করছে কারা কারা শেষের দিকে? পেটের অপারেশন, শরীরের অপারেশন, ওই যে পেটে অ্যাপেন্ডিসাইটিস ছিল, অ্যাপেন্ডিসেক্টমি ছিল, এরকম কার কার করছেন জীবনে? হাত উঁচু করেন তো। অপারেশন, আচ্ছা শুনেন, আপনাদের জন্য ভালো খবর আছে। সামনে অপারেশন আসতেছে কীরকম জানেন? ন্যানো টেকনোলজি বলে একটা জিনিস আসছে। সেটা কি শুনেন। আপনাকে একটা মনে করেন যে কলা খাওয়াবে, কলার ভিতরে একটা হচ্ছে যে চিপ বসানো আছে, ছোট্ট একটা বিন্দুর মতো জিনিস। আপনি খাইলেন, যাওয়ার পরে ওটা পেটের মধ্যে গেল, যাওয়ার পরে ওইটা কলার ভিতর থেকে বের হবে, বের হয়ে সে খুঁজতে থাকবে শরীরের কোন জায়গায় ডিস্টার্ব আছে। ওই জায়গায় যে ওইখানে ওর ছুরি, কাঁচি, সুতা সব আছে। যেই জায়গায় ডিস্টার্ব সেই জায়গায় যে অপারেশন করবে, করার পরে সুতা দিয়া সুন্দর করে কসমেটিক্সের মতো করে একদম চমৎকারভাবে সেলাই দেওয়ার পরে ও যখন দেখলো যে কাজকর্ম শেষ, 3 দিন ওয়েট করবে। 3 দিন ওয়েট করে দেখলো যে না, কোনো সমস্যা হচ্ছে না, তারপরে সে নিজে সুইসাইড করবে। বাস, আপনার অপারেশন হয়ে গেছে, সাকসেসফুল, জীবন সুন্দর। এই টেকনোলজি আসতেছে, এইটা হচ্ছে ন্যানো টেকনোলজি। এখন এই যে ন্যানো টেকনোলজি, আরেকটা আসছে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যে চ্যাট জিপিটি,
এখন চ্যাট জিপিটি অনেকে কয় ভাই এটার ভয়ের কারণটা কি, ভয়ের কারণটা কি শুনলে অবাক হবেন। ধরেন কিছু বিজ্ঞানী আছে, ওরা করছে কি জানেন, রোবট বানাই দিয়েছে। রোবটকে বলছে যে দেখো এই এলাকায় যত নোংরা জিনিসপত্র আছে, ফেন্সিডিলের বোতল, তারপরে সিগারেটের খাপা, আজে বাজে যা জিনিস আছে সব কিছু তুমি তোমার ইচ্ছা মতো পরিষ্কার করে একদম ক্লিন রাখবা, ভেরি ফাইন। এবং ওকে বলে দিয়েছে তোমার যখন মন চায় তুমি তোমার মতো যতগুলো খুশি রোবট বানায় ফেলবে। এই এলাকায় মনে করেন যে চোর বাটপা যদি থাকে বেশি, তাহলে ফেন্সিডিলও বেশি থাকবে, বেশি পরিমাণ বিড়ি সিগারেট থাকবে। ও কি করছে, এলাকা সার্চ করে দেখলো, সার্চ করে দেখে ও মনে করছে যে এই এলাকার জন্য 500 হচ্ছে রোবট দরকার। সে কম্পিউটারে, সে নিজে রোবট, কিন্তু সে নিজে রোবোটিং করে 500 রোবট বানায় ফেললো, যে একদিনের রাস্তাটা ঘাট সব ক্লিয়ার। এখন এক শয়তান করছে কি জানেন, যার বুদ্ধি মাথার মধ্যে শয়তানি, সে হচ্ছে সফটওয়্যারের মধ্যে একটু ডিস্টার্ব ঢুকাই দিচ্ছে। সফটওয়্যারের মধ্যে ডিস্টার্ব কি, আশেপাশে যে বাড়ি ঘর আছে, বাড়ি ঘরের মধ্যে মনে করেন যে কারো গরু আছে, কারো ছাগল আছে, কারো মুরগি আছে। এ কইছে তুমি সফটওয়্যারের মধ্যে ডিস্টার্ব এমন যে এলাকার যত বাড়ি ঘর আছে সব বাড়ি ঘর থেকে এরকম এই যে গরু, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস এগুলো সব নিয়ে চলে আসবে। কতগুলো লাগবে? ও বলছে হিসাব করে যে ঠিক আছে এরকম 5000 লাগবে। 5000 রোবটাই নিজে বানাই ফেলছে। পরের দিন দেখা যাচ্ছে প্রত্যেক লোক কান্নাকাটি করতেছে, কি হয়েছে, বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি কিছু নাই। তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব ভালো, কিন্তু ওইটা যারা কন্ট্রোল করবে, ওইখানে যদি সফটওয়্যারের মধ্যে শয়তান ঢুকে তাহলে সব শেষ হয়ে যাবে না? আচ্ছা, আপনার কি এইটুকু মাথায় আসছে যে ভাই হ্যাঁ এরকম রোবট যদি থাকে আর যদি শয়তানি করে শেষ? একটা রোবট শয়তানি করলে 5000 বাড়ি, 5000 জায়গা থেকে চুরি বাটপারি করে সব শেষ হবে। এবার চিন্তা করেন তো একটা লিডার যদি এরকম চোর হয় কেমন হবে? হ্যাঁ, বুঝেন নাই? ব্রেনের মধ্যে কিছু নাই না? হ্যাঁ, বুঝেন নাই? তাইলে হয়তো সব বাড়ি থেকে চুরি করা শুরু করে দিবে। আচ্ছা, আপনারা কি বুঝেন যে দৈনিক চুরি করার সবচেয়ে সেরা বুদ্ধি কি? এটা শিখতে হবে আগে, শোনেন চুরি করার বুদ্ধি কি সেটা বলি। ধরেন যে আপনি কৃষক, শোনেন মন দিয়া, কৃষক, আপনি আবাদ করছেন, আপনি ওই জিনিসটা বিক্রি করতে পারতেছেন না, কম দামে দিয়ে দিলেন, সিন্ডিকেট বানাই দিল, চাউলের ব্যবসায়ীদেরকে বললো যে চাউল কয় টাকা দিয়ে কিনছো? কয় 30 টাকা। কয় 40 টাকা না 50 করো। বলছে স্যার আমরা তো 40 করতে আসছি। কছে আরে বাবা তুমি 50 করো, 10 টাকা করে আমাকে দাও। তাহলে আপনি বাড়িতে ভাত খাচ্ছেন, টাকা কিন্তু চলে গেল ওই জায়গায়। বুঝতে পারেন কিছু? মূর্খ তো বাঙালি, যে এই এত পরিশ্রম করার পরও যে উন্নতি হইল না, টাকা যে থার্ড পার্টি খেয়ে ফেলতেছে, এটা কি বুঝতেছেন? বুঝেন নাই। সত্যি কথা বলতেছি আমি। আপনি মনে করেন একটা দোকানে বসে দোকানদারি করতেছেন, 4-5 ভাই মিলে চালান। এক ভাই যদি টাকা শুধু শ্বশুর বাড়ি, মানে জাস্ট বোঝার জন্য বলতেছি, বা অন্য জায়গায় মামুর বাড়ি যদি পাচার করে, আর যদি খালি ওইখান থেকে যতই বিক্রি হোক, দোকান কিছুদিন পর কি হয়ে যাবে? কবে যে ভাই দোকান তো হচ্ছে যে চলতেছে না, চলতেছে কিন্তু লাভ নাই। এই চুরিটা বন্ধ করার জন্য সৎ মানুষকে আনতে হবে। আপনারা তো মূর্খের মূর্খ। এত মূর্খ কেমন? শোনেন, এই শোনেন, আপনি চান না যে আপনার ছেলে মেয়ে ভালো পড়াশোনা, আচ্ছা ছেলে মেয়ে ভালো পড়াশোনা শিখুক, এটা প্রত্যেকে চান কিনা? তাহাজ্জুদ করেন না কেন? প্রত্যেকে চান? আচ্ছা, ভেরি ফাইন। আব্বা আম্মা ছেলে মেয়ে অসুস্থ হইলে ভালো ট্রিটমেন্ট হোক, এটা কারা কারা চান? বুঝাচ্ছি এখনই। আচ্ছা, আপনার হঠাৎ করে বিপদ হয়েছে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনি যাতে ইসলামীভাবে হচ্ছে যে টাকা পয়সা একটু হেল্প পান, বিপদ থেকে উদ্ধার হতে সহায়তা পান, এটা কে কে চান? আচ্ছা, এখন আপনি এই যে লিডার মানে কি সেটা বুঝেন না। লিডার মানে এমন কিছু না যে লম্বা হওয়া লাগবে, খুব হেভি কথা বলতে হবে, নো। লিডারের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সৎ হইতে হবে, চোর হওয়া যাবে না, সৎ। আর বাপ লিডার, বেটা লিডার, নাতি লিডার, এইটা হচ্ছে সবচেয়ে বড় বাটপারি লিডারশিপের। এগুলো সব ডিলিট করেন, সব ডিলিট। আপনার ভাগ্য আপনি নিজে চেঞ্জ করতে পারেন, বিশ্বাস করেন, আমি সত্যি কথা বলছি। এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি হয় না, বুঝেন কেমনে হয়? সব চোর বাটপার তোরে বাবা, রাস্তাঘাটে সব জায়গায় টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে টাকার ট্যাক্স বসাচ্ছে। আমি নিজে ধরছি, আমি বলতে পারি, আমি নিজে ধরছি। আমি যখন মেডিকেলে পড়ি, আমি ধরার পরে পুলিশ আসছে, আমি তখন মেডিকেলে, আমি কিরে ভাই টাকা উঠে, অনেক দিন আগের ঘটনা। আমি যখন ডিসি অফিসে গেলাম, এক পুলিশ বলছে স্যার আপনি মেডিকেলে পড়ার সময় যে শাওয়ার, আমি গেলাম কী হয়েছে? কয় স্যার আমাদের খেয়াল আছে আপনি ওই ইয়া না? বলছে হ্যাঁ। বলছে স্যার আপনার কি ঘটনা শুনেন। ঘাগট নামে একটা জায়গা আছে রংপুরে, ওইখানে আমি যে নিজে লেখালেখি করতাম, পড়তাম রংপুর মেডিকেলে যখন আমি পড়ি। একদিন দেখতেছি ওইখানে একটা ঘাগটের ওইখানে একটা ব্রিজ আছে, ওইখানে একজন একটা লাঠি নিয়ে টাকা তুলতেছে, টাকা। তাই একটা অটোতে আসছে বদরগঞ্জের ওই পাশ থেকে,
অটোওয়ালার কাছে টাকা নাই, আর সম্ভবত খুবই কঠিন রুগী, তো ওই অটোকে যাইতে দিচ্ছে না। তা আমি বলতেছি ভাই কেন যাইতে দিচ্ছে না? কয় যে না, এটা টাকা দেওয়া লাগবে। কেন? কয় যে না, টাকা না দিলে হচ্ছে ভিতরে যাইতে পারবে না, বাইরের অটো, ভিতরে ঢুকতে গেলে টাকা দেওয়া লাগবে। আমার কাছে ফোন ছিল, আমি হচ্ছে পুলিশের ওইখানে ফোন দিলাম, দেওয়ার পর বললাম যে এরকম চাঁদাবাজি চলতেছে, আপনারা চলে আসেন। বলছে ঠিক আছে আপনি থাকেন। এই 20-25 মিনিট পরে আসছে, তারও কম সময়ে আসছে। আসার পরে অটোওয়ালাদেরকে জিজ্ঞেস করতেছে আপনাদের কাছে টাকা চাইছে? অটোওয়ালা কেউ কিছু কয় না। আমি বললাম যে ভাই আপনাদের কাছে চাইলো, অটোওয়ালারা চুপ করে আছে, কিছু বলতেছে না। তারপরে এখন পুলিশ বলতেছে যে কেউ তো সাক্ষী দিচ্ছে না। আমি বললাম ভাই সত্যি কথা কইছে, পুলিশ চুপচাপ আছে। আমি কাছে কি ভাই এরকম হচ্ছে কেন? অটোওয়ালা কেউ কিছু বলে না। তারপরে পুলিশ আমাকে বলতেছে আপনি কি আমাদের সাথে যাবেন না থাকবেন? আমি বললাম আমি থাকবো। পুলিশ তারপরে হচ্ছে চলে গেল। আমি ওই ব্রিজ থেকে এই ধরেন যে 70-80 মিটার দূরে আমি যে লেখালেখি করি ওইখানে, ও আল্লাহ, এই আধা ঘন্টাও হয় নাই, দেখি যে প্রায় 40-50 জন দূর থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসতেছে। আমি বলছি কিরে এরকম, আমি এদিকে একা বসে আছি, আর কেউ তো নাই। ফোন দিলাম পুলিশকে, বললাম যে এরকম একটু আগে আমি দিয়েছিলাম ফোন, তাই এখানে যে আসতেছে। বলতেছে আপনি তো মিস ইনফরমেশন দিচ্ছেন। আমার এখনো খেয়াল আছে, মিস ইনফরমেশন মানে আমি তো সত্যি কথা বলছি। বলছে না, আমি তো বলছি মাস্টারে এ তো দেখি এদের লোক মনে হয়, সত্যি কথা। তারপরে আমার যাই হোক, আমার খুব কাছের একজন হচ্ছে সচিব পর্যায়ে ছিলেন, আঙ্কেলকে আমি ফোন দিলাম। আঙ্কেল বলছে তুমি এখনই লাইনে থাকো, আমি ফোন দিচ্ছি। উনি সমস্ত এসপি স্যারকে ফোন দিয়েছিলেন ওই সময়। দেওয়ার পরে এই 5 মিনিটেরও কম সময় ওই ওসির ওইখান থেকে ফোন আসলো, বলছে ঠিক আছে আপনি চিন্তা করেন না, আমরা ফোর্স পাঠাচ্ছি। ওয়াল্লা ওসি ফোন দেওয়ার পরে মানে আমি এইখানে ধরেন যে ওরা ওই যে আর দেখি ওরা আগাচ্ছে না, মানে আসতেছে না, ওই জায়গায় আছে। তারপরে কিছুক্ষণ পরে হচ্ছে গাড়ি চলে আসলো। আসার পরে ওরা আবার দেখলাম যে অনেকজন চলে গেল। ওইখান থেকে ওই যে যারা শয়তানি বদমাশি ওই যে টাকা তুলতেছিল, তাদের মধ্যে হচ্ছে 2 জন কি 3 জনকে সাথে নিল, নিয়ে বললো যে আপনি আমাদের সাথে চলেন। আমি গেলাম, আমাকে বললো যে আপনাকে মেডিকেলের এখানে নামাই দেই, দেওয়ার পরে চলে গেল। তারপরে ওই যেতে যেতে আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই এটা তো সত্যি কথা। বলছে কি যে আপনি, আমি তখন স্টুডেন্ট, বলছে আপনি কি কোন জায়গা থেকে আসছে, আপনি জানেন নিলে তো আমরা জানি। বলছে আপনি জানেন মানে? বলছে আরে ভাই সবাই টাকা খাচ্ছে এইখানকার, আমরা জানি তো, কেউ সাক্ষী দিবে না। তাহলে আপনারা এই যে এগুলা করতেছে, ভাই সব অভিনয় চলতেছে, সবাই অভিনয় করতেছে যার যার ভূমিকায়, বুঝেন নাই? মূর্খ হইলে যা হয় আসলে, ব্রেইনের মধ্যে কিছু নাই না। তাইলে আপনার এই যে টাকা যে ওই যে চাঁদা যে নিল। আর শুনেন আরেকটা জিনিস বলি, রংপুর সিটি কর্পোরেশনে আমরা দেখছি, আমি জানি না এখানে আছে কিনা, অটো রিক্সার লাইসেন্সের জন্য 50-60 হাজার, 1 লাখ, 1.5 লাখ টাকা করে নেয়। এই রিক্সাওয়ালা কেউ নাই বোধহয় এখানে, এবং গরিব লোকের কাছ থেকে টাকা নেয়, নাইলে কয় কি অটোর ওই লাইসেন্স ভাড়া নেয় দৈনিক 50 টাকা 70 টাকা। এবং আমি নিজে কয়েকবার ফোন দিয়েছিলাম, কি ব্যাপার? বলতেছে এটা খুবই দুঃখজনক, যদি আল্লাহ কোনোদিন ভালো লোক নিয়ে আসে অবশ্যই এগুলো চেঞ্জ হবে। একটা লোক গরিব মানুষ, সে রিক্সা চালায়, অটো চালায়, তার কাছে আপনি লাইসেন্স বাবদ দেন 60 হাজার টাকা, এবং সিন্ডিকেট, দালালের সিন্ডিকেট করছেন, অটোর জন্য দেন 1,65,000, 1.5 লাখ টাকা। আমি রেগুলার গরিব লোকের যে কোনো লোকের সাথে কথা বলি যে কী ব্যাপার শুনি তো, হয়তো আমার সিনেমা আমি মাস্ক পরা দেখি, বলতে এরকম যে স্যার এরকম টাকার ছাড়া কেউ দেয় না। তাইলে এই যে 2 নাম্বারিটা হচ্ছে, অটোওয়ালা রিক্সাওয়ালা সবাই জানেন, কি আপনারা কেউ কিছু বলেন না কেন? কয় দালাল ছাড়া স্যার কাজ হবে না। সব জায়গায় দালাল, এবং দালালি করে কোটি কোটি টাকা বিভিন্ন ওই পৌরসভা, সিটি কর্পোরেশনের লোকজন বানাইছে। তা আপনি কি মনে করছেন যেই দিন সৎ লোক আসবে এগুলো সাইজ করবে না? একটারও এই 2 নাম্বারি টাকা একটা বাস্ত থাকবে না, প্রত্যেকের এই 2 নাম্বারি টাকা শেষ হবে। এই যে 2 নাম্বারি টাকা যারা তৈরি করছে, এরা কি ভালো লোককে আসতে দিবে না খারাপ লোককে? এই চুরি বাটপারি করতে করতে এ কয়েকদিন পর লিডার হয়ে যাবে, কবে যে আমি এখন ভোটর দাঁড়াবো, এবং ও টাকা দিয়ে লিডার ওই যে নমিনেশন কিনে নিয়ে আসে। আমি সত্যি কথাটা বলতেছি, সব পার্টির একই অবস্থা, 2-4টা কম বেশি, বেশিরভাগ পার্টির এই অবস্থায় আছে। এখন কোন পার্টির অবস্থা কি সেটা আপনি বুঝবেন। আমি কোনো ABCD নাম কই না, আমি কোনো পার্টির নাম কই না, যার সাথে মিলবে সে ম্যাচিং করবে। আমার কথা খুবই ক্লিয়ার, যে ভাই তোমার সাথে ম্যাচিং হচ্ছে কিনা তুমি দেখো। আমি সব জায়গায় বলি, কেউ কোনো জায়গায় এসে আমাকে কয় যে ভাই আপনি কোন পার্টি করেন, আমি কই ভাই আমি সৎ যেটা সত্যি যেটা সেইটার পক্ষে কই, কোনো পার্টির আমি সামসামি করি না, যেটা সত্যি সেটাই কই, সত্যিটা বলবো। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বৈশিষ্ট্য ছিল তার মধ্যে সবচেয়ে সেরা বৈশিষ্ট্য হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা। 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটা। আর আপনি কি করেন? কোন যে না আমি হচ্ছি ভদ্রলোক। কিসের ভদ্রলোক? আপনি অন্যায় দেখেন, আপনি চুপ করে থাকেন, আপনি ভদ্রলোক? আপনি হচ্ছেন মিসকা শয়তান। সত্যি কথা কইলাম, এই মিসকা শয়তান গেলের জন্য দেশের এই অবস্থা হয়েছে।
হাসিনা যেই সময়, আমি বলি হাসিনা ভালো খারাপ এটা ইতিহাস প্রমাণ করবে। আমি কিন্তু সরকারি অফিসার কখনো কিন্তু ওই যে কিছু বলতে পারে না। আমি একমাত্র আমি ওই যে বেতনের টাকা তুলিও না, ওইটা যা পারে ওই টাকা হইতে থাক। আমার কথা খুবই ক্লিয়ার। আমি যখন বলতাম আমাকে ডিসি স্যার থেকে শুরু করে নাবিল এগুলো তুমি বলো কী হবে, আমি কী হবে স্যার, আমি তো চাকরি করতেই চাই না, জোর করে করা লাগে আমার, বাড়ি থেকে কয় যে কর। তা মূল ব্যাপারটা হচ্ছে যে কোনো জায়গায় আমি যে সত্যি কথাটা বলি, একদম যেটা সত্যি সেটা। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস শুনেন, প্রত্যেক পার্টির মধ্যে কিছু ভালো লোক থাকে, কিছু খারাপ লোক থাকে, প্রত্যেক পার্টিতে। এটা শুনেন, যেই দলে ভালো লোকের সংখ্যা বেশি সেই দলটাতে যাইতে হবে। আবার আরেকটা জিনিস শুনেন, যেই দলে ভালো লোক বেশি সেই দলের মধ্যে যে খারাপ কিছু লোক আছে তাদেরকেও জবাবদিহিতার মধ্যে আনতে হবে। আমার পার্টির লোক খারাপ করলেও ভালো, এই মানসিকতা চেঞ্জ করতে হবে। বুঝতেছেন আমার কথা আমি কি বলছি? এই বাংলাদেশ যে ধ্বংসের দিকে যাচ্ছে, এটার মূল কারণ কি জানেন? আপনি আপনার ঠিক ডিসিশনটা যে সময় ভোটে দেন, ঠিক ডিসিশনটা নিতে পারেন নাই। আপনি কি জানেন আপনার আঙ্গুলের যে এখানে যে ছাপ, আঙ্গুলের যে ছাপ, এইটা একজন মানুষের সাথে আর কোনো মানুষের মিলবে না। এবং আল্লাহ কিন্তু আপনার এই যখন আপনি ভোটটা দেন, 8 আর 1 81 আর 18 মিলে 99 না, আল্লাহর নাম কিন্তু এখানে আছে। ভোটটা যখন দিবেন তখন দেখিয়েন যে শয়তানের পক্ষে দিলেন না ভালো পক্ষে দিলেন না চোর বাটপারকে দিলেন, এই জিনিসটা চিন্তা করে দিয়েন। বুঝছেন আমার কথা আমি কি বলছি? মাথায় ঢুকছে? শোনেন, কোনো নেতার পিছনে দৌড়ায় টাইম লস করবেন না। কিসের মানুষের পিছনে দৌড়ি টাইম লস করেন? হ্যাঁ, কোনো একটা জ্ঞানের আলোচনা, কোথাও মানুষজন অন্যায়ের প্রতিবাদ করতেছে, মানুষকে সহায়তার জন্য গেছেন, মানুষ বিপদে আছে হেল্প করতেছেন, সেটা ভালো। কিসের স্লোগান টোলোগান দিয়ে পথে পথে কাজ কাম নাই। শোনেন, ওই যে 100 বছর আগে যে বলছিল, ঘটনার মধ্যে তো ঢুকতেই পারিনি, অন্য জায়গায় চলে গেছি। 100 বছর আগে সে লিখে গেছে ওইখানে, কি অসাধারণ, মানে আমার গায়ে কাটা দিয়ে উঠে। বলছে যে প্রথম ধ্বংস করবে হচ্ছে কালচার, ধ্বংস করবে। কালচার কোথা থেকে ধ্বংস হবে? বাড়ি থেকে। বাড়ির বউগুলো বেশিরভাগ দেরিতে উঠে। আমার ছোটো বোনকে আমি কই তুই দেরি, অবশ্য আলহামদুলিল্লাহ উঠে, তাড়াতাড়ি উঠে, কোনো খাতির করি না। আমার বোন বউ, আমার নিজের লোককে তো আমি আগে ধরি যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠা লাগবে। আমার ছোটো বোন ও অফিসার, যতই অফিসার হও, বাড়ির বউ মেইন কাজ করা লাগবে, খাবার দাবার রেডি করা লাগবে, এটা তোমার কাজ, এটা অন্য কারো কাজ হবে না। তুমি এখন প্রফেসর হও, পিএইচডি ডিগ্রি হও, বাংলাদেশে প্রাইম মিনিস্টার হও, কিছু যায় আসে না, বাড়ির খাবার তোমার বানাইতে হবে। এইটা প্রত্যেকের বাড়িতে নিয়ম হবে, প্রত্যেকে এই নিয়মটা করবেন। বুঝাইতে পারছি? প্রত্যেকে। এবং শোনেন, বাড়িতে আব্বা আম্মার সাথে সম্মান সূচক আচরণ। শোনেন, বাড়িটা ধ্বংস করলো কিভাবে? বাড়িতে আব্বা আম্মার সম্মান নাই, এটা খুব খারাপ জিনিস। আমার আব্বা আলহামদুলিল্লাহ, আমার আব্বা কেন এটা আমি চিন্তা করি, আব্বার কি রহমত। আমার দাদি বলে গেছে যে তুই দুধ ভাত খাবি। আমার আব্বা কিন্তু জীবনে খুব যে বড় কিছু করছে তা না, কিন্তু আমি দেখি আমার আব্বা যে পরিমাণ টাকা পয়সা আব্বার কাছে থাকে, এটা বড় বড় শিল্পপতি তাদের কাছে কেন? কারণ আমার ছোট ভাই ওই যে আছে নোবেল, ওর পুরা টাকাটা কিন্তু আমাদের আব্বার কাছে থাকে। এবং আমার টাকা যখন যেটা বেশিরভাগ থাকে আমার কাছেও থাকে কিছু, কিন্তু ওর পুরা টাকাটা কিন্তু বাসায় থাকে আব্বার কাছে। তা সেদিন আমি গল্প করতেছিলাম, কাছে কী ব্যাপার, বাড়িতে আব্বার কাছে, হ্যাঁ, টাকা লাগলে আব্বার কাছ থেকে নেই। এবং এইটার যে বরকত, আমার ছোটো ভাই আছে, ওকে আমি আবার আরেকটা বুদ্ধি দিছি যে প্রত্যেকদিন আম্মাকে টাকা দিবি। আম্মা আবার অল্পতেই দোয়া করে খুব, প্রত্যেক দিন বোধহয় আম্মাকে 2000 না 3000, ভাই কি একটা সিস্টেম আছে এখন, প্রত্যেক দিন 2000, ওই যে রুগী দেখে একটা পার্সেন্টেজ আম্মাকে দেয়। আমি বলছি খালি আল্লাহর রহমত, যাক আল্লাহ, খালি হইতে থাকবে। এবং আনবিলিভেবল, কোনো দিন কমবে না, আল্লাহ নিজে কইছে কোনো দিন কমবে না। ও কাছে ভাই সত্যি দিয়ে, এবং ও আমার কাছে ভাই আসলে তো এত বরকত, যারা আমাদের রুগী দেখার এই যে টিম আছে এখানেও আছে, কাছে যে আঙ্কেল ওর তো 10-12 দিন আগে সিরিয়াল বুকড, সিরিয়াল নেওয়ার কোনো বুদ্ধি থাকে না। আমার বন্ধু বান্ধবরা মেসেজ আছে, দোস্ত একটু সিরিয়াল লাগাই দাও, যে কেন কয়েছে যে 12 দিন পরে সিরিয়াল দিয়েছে। তা এইটা হচ্ছে বাপ মার দোয়া কারেন্টের মতো কাজ করবে। কিসের ওইলা অলি পীর হ্যান ত্যানের পিছিয়ে দৌড়ি লাভ আছে? বাড়িতে সবচেয়ে সেরা পীর, সবচেয়ে সেরা অলি বসে আছে, আব্বা আম্মার সাথে কানেকশন করেন না কেন? সমস্যাটা কোন জায়গায়? শয়তান আসি বুদ্ধি দেয় না যে আব্বা আম্মা ভালো না। এই যে প্রথম শয়তান যে বুদ্ধিটা দেয়, ওই যে ও লিখছে ফ্যামিলির বন্ডিংটা ধ্বংস করবে। ফ্যামিলির বন্ডিং ধ্বংস করা মানে আব্বা আম্মার দাম কমাই দিল। আব্বা আম্মা যতদিন বাসায় থাকবে আব্বা আম্মার উপরে কোনো কথা নাই, দাদা দাদি থাকলে ঠিক আছে, সেটা তো ওনার আব্বা আম্মা, আবার উনি হ্যান্ড ওভার করে দিবে কমান্ডার ইন চিফ, নাইলে আব্বা আম্মা। এবং ফ্যামিলিতে ভাইয়েরা যারা থাকেন, শোনেন, মূর্খ তো সব ভাই, 3, 4, 5 ভাই আছে না,
যত ভাই তত ঠাই, এটা ফালতু কথা। ভাইয়েরা একসাথে থাকবেন। সারা পৃথিবী কন্ট্রোল করে যে কয়েকটা ফ্যামিলি, তার মধ্যে একটা ফ্যামিলির নাম হচ্ছে রথচাইল্ড ফ্যামিলি। দেখেন, ওরা কইছে ফ্যামিলি আলাদা করা, ওরা ফ্যামিলি একসাথে থাকে। সারা দুনিয়ার টাকা পয়সা ওরা কন্ট্রোল করে। ওয়ালটন ফ্যামিলি আমেরিকায়, সারা দুনিয়া কন্ট্রোল করে, ওরা আবার ফ্যামিলি একসাথে। আর আপনাদের কি কইছে বিয়ে হয়েছে আলাদা? কেন রে বাবা? ইসলামে অনেকে আবার শরীয়ত দেখে, আমি শরীয়ত ভালো করে বুঝি। কার সামনে কে আসা যায় যায় না সেটা আমরা জানি। আপনি আপনার ওয়াইফ, যে আমরা ইসলাম বুঝি না, যে স্বাভাবিকভাবে যেটা প্রকাশ হয়, চেহারা দেখা গেল, খাবার সময় মা দিল, মা তো সবার সামনে আসতে পারে। তারপরে চাচি আছে না বাড়িতে, কি কয় যে ভাই পর্দা, আরে বাবা পর্দা আমরা বুঝি না, পর্দা কিভাবে করতে হয় জানি না আমরা। শয়তানি তো অন্য জায়গায়। তুমি বাড়িতে সকাল 10টা পর্যন্ত ঘুমাবা, শ্বশুর শাশুড়ি থাকলে তো এটা করা যাবে না, মাথা তো গরম হয়ে যাবে। এই তো কী ব্যাপার এতক্ষণ পর্যন্ত ঘুমাচ্ছে, এই দিকে আন্দাম লাগিয়ে গেল। আমি তো প্র্যাকটিক্যাল জানি জিনিসগুলো, এই জায়গাগুলো থেকে বের হইতে হবে। এগুলো ফ্যামিলি থেকে যখনই এগুলো বন্ধ হয়ে যাবে, ভাই ভাই যখন সবাই এক জায়গায় থাকবেন, টাকার বরকত অবাক হয়ে যাবেন। একটা ফ্যামিলিতে একটা চুলা চলবে, সবাই মিলে একসাথে খাবেন। একটা জায়গায় টেলিভিশন ভালো জিনিস, আমি জাস্ট বোঝার জন্য বলতেছি। এক জায়গায় একটা ফ্রিজ থাকলো, বড় নেন, গাড়ি একটা হইলেই হবে। দেখেন তো কত খরচ কমে যায়, এবং তখন আস্তে আস্তে উন্নতি হবে। এবং ওই যে টাকাটা বাড়লো, ওই টাকাটা সঞ্চয় হইলো, ওই সঞ্চয়ের টাকা দিয়ে আস্তে আস্তে দেশ উন্নত হবে। আমরা কি করতেছি, সবাইকে হচ্ছে ঋণের মধ্যে ঢুকাই দিছি। এই টিভি কিন, মোবাইল কিন, ঋণ করে কি লাভ রে বাবা? সবাই মিলে একসাথে থাকেন, আস্তে আস্তে অসাধারণভাবে সবাই উন্নতির দিকে যাবেন। ফর্মুলা তো আল্লাহ শিখাই দিয়েছে, একসাথে থাকতে হবে সবাই মিলে। একজন আরেকজনের মানে আন্তরিকতাটা এমন হবে, শোনেন, আপনি নামাজের মধ্যে একজন আরেকজনের এত ঘাড় মিলে কেন থাকেন, যাতে করে শয়তান না ঢুকে। আপনার ফ্যামিলিতে তো ডিস্টার্ব, ভাইয়ে ভাইয়ে খাতির নাই, ভাই বোনের মধ্যে ডিস্টার্ব, তা কিসের আপনি নামাজ ওইখানে যায় কি করবেন? বাড়িতেই তো ডিস্টার্ব রাখি দিয়েছেন, আর সমাজে যায় কি করবেন? মসজিদগুলো এত অসাধারণ সিস্টেম আল্লাহ দিয়েছে। মসজিদগুলো গেলাম, নামাজ পড়লাম, আসসালামু আলাইকুম, আরে বাবা ঠিক আছে, এটা তো হইলই। মসজিদগুলোর কাজ কি ছিল? প্রত্যেক দিন সকাল থেকে 5 বার যে আমরা নামাজে যাই, ওইখানে আলোচনা করার কথা ছিল যে কিরে এর ছেলে কিছু করে না, এ কি করে খাচ্ছে, এর একটা সমস্যার সমাধান করো। এ আজকে অসুস্থ হয়েছে, সবাই মিলে কি করা যায়? আচ্ছা ওর চাকরি চলে গেছে, সবাই মিলে একটা ব্যবস্থা করি। আচ্ছা এর টাকা পয়সার একটু অভাব, সবাই মিলে হেল্প করি। মসজিদ হওয়ার কথা ছিল এইটা। ও আল্লাহ, মসজিদে গেলাম, নামাজ পড়ে আসসালামু আলাইকুম বলে চলে আসলাম, এটা হইল? মসজিদ হচ্ছে প্রবলেম সলভিং ক্যাপাসিটি। এবং জুমার দিন যে বড় মসজিদ, ওইটার মানেটা কি? ছোট এলাকায় ঘরে ঘরে ধরেন যে কয়েকটা ঘর মিলে একটা মসজিদ, ওইখানে সব সমস্যার সমাধান হবে না। এই জন্য আল্লাহ কত সাইন্টিফিক। শুক্রবার দিন সবাই একসাথে নামাজ পড়লেন, সেইখানে কি হইলো, ওই এলাকার ওনার সমস্যা, ঠিক আছে আমরা হেল্প করি, ওই এলাকার ওনার সমস্যা আমরা হেল্প করি। ইসলাম কি অসাধারণ জিনিস দেখাই দিল। আর মসজিদের মধ্যে যে আমরা কোনো প্রবলেম সলভিং আলোচনা নাই। আমি আমার আব্বাকে বলি যে আব্বা তোমরা এলাকার যারা গাঁজাখোর ধান্দাবাজ এগুলো নিয়ে একটা দিন প্রোগ্রাম করো কেন? আমার নিজের আব্বা হ্যাঁ কয় এগুলা তো পুলিশের কাজ। আমি বলছি কিসের পুলিশের কাজ? এবং দেখবেন ঢাকা ইউনিভার্সিটিতে যে ওই যে যারা খুব ভালো কাজ করতেছে আলহামদুলিল্লাহ, বলছে না যে এই যে মদখোর তারপরে নেশাখোর এদেরকে সরাবে। এই ভালো কাজ করতে গেলে অনেকে এসে কি কবে জানেন, ভাই এটা তো ওনাদের কাজ না, এটা হচ্ছে পুলিশের কাজ, অমুকের কাজ। এরা হচ্ছে সবচাইতে বড় নিমকা শয়তান। এই শয়তান থেকে বাঁচতে হবে। শুনেন, ভালো কাজের সময় নিয়ম, খারাপ কাজের সময় কোন নিয়ম? পুলিশ যদি কাজ করতো, বিভিন্ন কারণে পুলিশ কাজ করতে পারে না, পুলিশের সাথে আমার তো কথা, আমার নিজের মধ্যে আছে তো অনেক বন্ধু বান্ধব, কয় দোস্ত কি কাজ করবো, উপর থেকে কয় যে ছাড়ি দাও, এ কয় ছাড়ি দাও, ও কয় যে ভাই একটু দেখো স্যাক্রিফাইস করো। তাহলে কি করলে ভালো হয়? জনগণ যখন সবাই মিলে একসাথে নামবে। আমরা যদি চাই এই এলাকায় একটা গাঁজাখোর থাকবে না, একটা টেন্ডারবাজ থাকবে না, একটা চাঁদাবাজ থাকবে না, কারো বাপের ক্ষমতা আছে এই জায়গায় থাকতে পারে? কেউ পাবে? প্রশ্নই আসে না। এলাকার সবাই এক হন। এবং মসজিদ কমিটিরও তো সমস্যা আছে, কি সেটা বলি? সুদের ব্যবসা করে ধান্দাবাজ, বানিয়ে দিছে কমিটির চেয়ারম্যান। কেন রে বাবা, টাকার কি এত অভাব পড়ছে? হ্যাঁ, আছে না? এবং আমি আমার আব্বাকে বলি যে আব্বা তোমরা বিভিন্ন জায়গায়, আমি বললাম যে কয় এখন ভালো হবে। আচ্ছা ভালো হয়েছে? কচ্ছে যে ভালো বানানোর জন্য খুব চেষ্টা চলতেছে। আমি বলছি ভালো বানানোর জন্য মানে কি চেষ্টা? কয় যে ওকে পদ দিলে সে হচ্ছে একটা মসজিদ কমিটির পদে আছে, এই জন্য খারাপ কাজ ছাড়বে। আমি কই যে এরকম খারাপ কাজ ওই ছাড়তো তাহলে ইবলিশ শয়তান আল্লাহর সাথে ছিল, ফেরেশতার সাথে, শয়তানি ছাড়ছে হয়? ইবলিশ শয়তান কোন জায়গায় ছিল? শয়তানি ছাড়ছে? এই কথা কন না কেন? বুঝেন না আমি কি বলতেছি? শোনেন, সারাটা দেশ আমরা চেঞ্জ করতে পারি যদি আপনি যদি চেঞ্জ হয়ে যান।
যে আমি সব বুঝবো রে বাবা, কে ভালো কে খারাপ, চোর বাটপারের সাথে কোনো খাতির রাখবো না। যে 2 নাম্বারি করে চুরি করে ঘুষ খায়, মানুষকে ঠকায়, 2 নাম্বারি করে টাকা পয়সা ইনকাম করছে, তার সাথে অত মিষ্টি মধুর কথা কেন রে বাবা? হ্যাঁ দেখা হয়েছে এমনিতে আসসালামু আলাইকুম, কিন্তু ও আবার প্রধান অতিথি বানিয়ে থুইছেন কি কারণে? পয়সার ধান্দা। তা আপনিও তো বড় চোর রে বাবা। প্রোগ্রাম বন্ধ করে দেন। সবচেয়ে সৎ লোক দিয়ে প্রোগ্রাম করতে পারলে করবেন, না হলে প্রোগ্রাম বন্ধ। আমি যে কোনো প্রোগ্রামে যাওয়ার আগে কই যে কে আমার প্রোগ্রাম নেওয়ার ক্ষেত্রে আমাদের যে টিম আছে, আমি আগে কই যে যারা করতেছে তাদের একেবারে স্ক্যান করি। কোনো জায়গায় কোনো চোর বাটপার গুন্ডা বদমাশ থাকলে আমি যাবই না, যে ভাই এটা কেমন কথা। আগে আমি গোটাল দেখি একদম, যে এখানে কে আছে, চুরি আছে নাকি ভালো লোক আছে। মানে ওই যে বাটপার আসিয়া থাকবে আর আমি এখানে যাবো, নো, কখনো এটা হবে না। ভালো লোকজন টাকা দিয়ে যদি সব কিনা যাইতো তাহলে তো দুনিয়া ভালো দাম কি? ভালো মানুষজন তো এইভাবে ধ্বংস হয়ে গেছে। একজন একটা 5 লাখ টাকা দিল, 10 লাখ টাকা দিল, যায় ওর সাথে একটা কাজ করে দিল। কেন রে বাবা? এটা ভুলেও করা যাবে না। পড়াশোনা যারা করছেন, যারা সৎ লোক, পড়াশোনা করলে যে সৎ তা না, যারা সৎ তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার সততার দাম সারা পৃথিবীর সব কিছুর চাইতে বেশি, সব কিছুর চাইতে বেশি। আমি বলতেছি কখনোই এইটাকে নষ্ট করতে দিবেন না যে টাকা। আর আরেকটা জিনিস, অনেকে আছে না, একজন সফল হয়েছে না ব্যর্থ হয়েছে এটা মাপি টাকা দিয়া, যে 1 টাকা বেশি। ঘন্টু সুইপার আছে না, সুইপার খারাপ জিনিসটা আমি জাস্ট বোঝার জন্য বলতেছি। একজন একটা হচ্ছে টয়লেট পরিষ্কার করলে 500 টাকা পায়, তা দিনে যদি সে 3টা বা 4টা পরিষ্কার করে 2000, মাসে 60,000। বিসিএস অফিসার প্রথমে ঢুকে পায় ধরেন 40,000, তার বিসিএস অফিসারের চাইতে তো ওইটাই ভালো, ঠিক না? টাকা দিয়ে যদি সব কিছু পরিমাপ করেন হবে? মোটেই এটা করবেন না। জিনিসটাকে আমি বুঝাইতে পারছি? মাথায় ঢুকছে? শোনেন, ভালো লোক এইটার কোনো বিকল্প নাই। কোন লোক? ভোট যখন দিবেন আল্লাহর নামের কথা একটু খেয়াল করবেন, যে আল্লাহ কি বলছে সেই জিনিসটা একটু খেয়াল করবেন, তারপরে ভোটটা দিবেন।